দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। কার্যত এই যুদ্ধটি আমেরিকা, ইসরায়েল এবং ইরানের বলা হলেও এটির পরিধি বাড়ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন অশান্ত, যুদ্ধটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধটা চলছে তৃতীয় দিন চতুর্থ দিনের মতো, কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে। সেটা হলো ঠিক কেন এই সময় আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়লো। তারপরে যে প্রশ্নটি আসছে সেটা হলো কতদিন ধরে এই যুদ্ধটি চলবে, এবং সবশেষ যে প্রশ্নটি সেটি হলো এই যুদ্ধ থেকে আমেরিকা কি অর্জন করতে চায়। এটি নিয়ে ঘরে বাইরে নানা জায়গায় বিশ্লেষণ চলছে, এবং শুধুমাত্র এই প্রশ্ন যে অনেক আমেরিকানদের মনে কিংবা আমাদের আজকের আলোচনার বিষয় সেটি নয়। ইউরোপের যে মিত্র দেশগুলো আমেরিকার আছে তারাও অনেকটা কার্যত দ্বিধা বিভক্তি। তারা কি করবে ঠিক বুঝতে পারছে না। তারা কি আমেরিকার সাথে এই যুদ্ধে অংশ নেবে, নাকি নিজেদেরকে সেফ সাইডে সরিয়ে রাখবে। অনেকগুলো প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, বিশেষ করে এই যুদ্ধ থেকে আসলে আমরা কি পেতে পারি, ঘরে বাইরে আমেরিকার কি ধরনের প্রভাব তৈরি হতে পারে, এবং পরবর্তীতে আমাদের নিত্য জীবনে এটির প্রভাব কি ধরনের পড়তে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথিদের। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, সেটি হলো আমরা তো অনেকদিন আলোচনা করছিলাম ইরান যুদ্ধ শেষ পর্যন্ত আমেরিকা জড়াবে কিনা, এবং স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণের পরে কিছুটা হলেও একটু কনফিউশন জেগেছিল, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন সেখানে বক্তৃতায় যে হ্যাঁ তাদের এই অভিযোগ আছে, তাদেরকে আমি একটি ডিল করার জন্য বলছি, আমি চেষ্টা করছি ডিপ্লোম্যাটিক ওয়েতে সেইটি সমাধান করার। তারপরে আমরা হঠাৎ করে দেখলাম মধ্যরাতে তার একটি ভিডিও বার্তা, এবং অন্যদিকে বোমাবর্ষণ শুরু হয়ে গিয়েছে। যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, কেন মানে আমেরিকা এই যুদ্ধে কেন জড়ালো, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা সবাই জানি তিনি যুদ্ধ বিমুখ লোক, তিনি যুদ্ধ থামানোর কথা বলে ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছেন। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যুদ্ধে জড়ানোর প্রয়োজন হলো কেন? আপনার এই উত্তর কিন্তু আপনারই অনুষ্ঠানে প্রায় 4 উইক আগে আমি বলেছিলাম যে এই যুদ্ধ আসছে, এই যুদ্ধ শুরু হবে। কারণ আমি তখন একটা যুক্তি দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কারণে যে পরিমাণ নৌবহর এই অঞ্চলে আসছে, আপনার যদি খেয়াল থাকে যে মানে বিশেষ করে ভারত মহাসাগরে এবং পরে ভূমধ্যসাগরে যে পরিমাণ জাহাজ, তখনও কিন্তু ভূমধ্যসাগরেরটা আসেনি, তখন আসছিল আব্রাহাম লিঙ্কন যেটা ভারত মহাসাগরে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে এত বড় আয়োজন, এর একটা হবে আলোচনা, যেটা হচ্ছে সেটা হয়তো একটা কাভার হতে পারে। এখন দেখা গেল তাই হয়েছে। এখন কেন, এই কেনর উত্তর দেওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রের দিক থেকে যেটা বলা হচ্ছে যে মানে যে কোনো মুহূর্তে, মানে উইদিন এ মান্থ অর 6 মান্থস টাইমের ভেতরে ইরান নিউক্লিয়ার মানে আণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে, এমন ক্যাপাসিটি তার অলরেডি হয়েছে। সেটাই ছিল মানে মানে এদের একটা বড় বক্তব্য। আর একটা ছিল যে বক্তৃতাটা দিল আমাদের প্রেসিডেন্ট আক্রমণের সঙ্গে সঙ্গে, সেটা হলো যে সে একটা মানে রেজিম চেঞ্জের ব্যাপারটাও কিন্তু উনি বলেছেন। উনি বলছেন যে যুবক ছাত্র আন্দোলনকারী, তোমরা ঘরে থাকো, সেফ থাকো, আমরা কাজটাকে শেষ করছি, তারপরে তোমরা এসে গভর্নমেন্ট ফর্ম করবে। তার অর্থ দ্যাট ইজ এ চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট অর রেজিম চেঞ্জ, যেটা উনি বলছেন। কাজে এখন যে এই যে অরিজিনাল যে বক্তব্যটা, সেটা কিন্তু আবার আমরা দেখলাম যে হ্যাকসিথ যখন বলল, মানে মানে যে সেক্রেটারি অফ ওয়ার, উনি বললেন যে না, আমরা ওখানে আমরা যাচ্ছি জাস্ট বিভিন্ন নিউক্লিয়ার ব্যাপারগুলো, মিসাইল, এগুলো কি, রেজিম চেঞ্জের আমাদের কোনো প্ল্যান নেই। কিন্তু আমরা আবার দেখছি যে যেটা আমাদের ইনফরমেশনে জানা আছে, যে নর্দার্ন ইরাকের থেকে
কুর্দিশ বাহিনীকে, যারা আমেরিকাকে সাহায্য করেছিল সিরিয়ার যুদ্ধে। ইনফ্যাক্ট যে বাহিনীগুলো আমেরিকান ট্রেন্ড, কুর্দিশ বাহিনী, যারা নাকি ইসলামিক স্টেটকে সত্যিকারে ডিফিট দিয়েছিল ফ্রন্টাল ফাইটে, সেই গ্রুপটাকে তারা নিয়ে আসছে এখন ইরানের দিকে। আমাদের দেখতে হবে যে পপুলেশনকে যদি আমি কনসিডার করি, তাহলে খুবই কম, মানে 13 থেকে, মানে 10 থেকে 13%, কেউ কেউ 15% বলছে, এটা হলো কুর্দিশ পপুলেশন ইন নর্দার্ন ইরান। বিশেষ করে মানে মানে জাগ্রোজ মাউন্টেনের সাইডে, আর খোরাসানেও কিছুটা আছে ইস্ট সাইডে, একটু বিচ্ছিন্ন। এরা হলো কুর্দিশ পপুলেশন, তারা কুর্দিশ ভাষা তাদের মেইন, কিন্তু তারা পার্সিয়ানেও কথা বলে। এই গ্রুপটাকে নিয়ে আনছেন। আবার আরেকটা গ্রুপ, যেটাকে অরিজিনালি যুক্তরাষ্ট্র বলছিল টেররিস্ট অর্গানাইজেশন, তাদের নাম হলো মুজাহিদিন খালক, এবং এদের দুজন নেতা, মানে দুজন কো প্রেসিডেন্ট এবং স্বামী স্ত্রী, মাসুদ রাজাভি এবং মারিয়াম রাজাভি, এদের বাহিনীও কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। তারা কিন্তু আগেই ঢুকেছে, এই যুদ্ধ শুরু হওয়ার আগে তারা কিন্তু যে খোমেনির যেটা কম্পাউন্ড, সেটা কিন্তু তারা আক্রমণ করেছিল। তাতে তাদের প্রায় 50s মতন হতাহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের নিউজে আমি দেখেছি। এই গ্রুপটাও কিন্তু অ্যাক্টিভ, কিন্তু নাম্বার খুব কম। তো এমনি একটা পরিস্থিতিতে আপনার প্রশ্নের যদি আমি উত্তর দিতে চাই কেন, এর কোনো ওয়ান টাইপ উত্তর দেওয়া যাবে না, এর মাল্টিপল উত্তর রয়েছে। এবং এর উত্তরের কোনটা যে ঠিক, কারণ আমরা দেখছি বারবার আমাদের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেটা কিন্তু বারবার পরিবর্তিত হচ্ছে। যেমন লাস্টের দিকে যেটা আমরা দেখলাম, কি বলছে যে এটা একটা প্রিএমটিভ স্ট্রাইক বিকজ ইরান নাকি আক্রমণ করত। আচ্ছা, এটা কিন্তু আগের কথার সঙ্গে কিন্তু অ্যাবসলিউটলি অপোজিট। কারণ আগে যে কথা বললো যে আমরা তাদের এই ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করতে চাই আর রেজিম চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তখন তো বলা হয়নি যে এটা একটা, ওটা আমাদেরকে আক্রমণ করতে চাচ্ছে তাই আমরা আক্রমণ করলাম, তা তো মনে হলো না। হ্যাঁ, তারপরে দেখুন এর পরবর্তী যে এক্সপ্লানেশন হ্যাকসেটের, সেটাও কিন্তু ওই যে ওরা যে প্রিএমটিভ ওরাই আক্রমণ করবে ইরান, সেটা কিন্তু ওখানে ক্লিয়ার নেই। কাজে এই জন্য আমি বলছি যে এর যে কারণ, এটা হয়তো ভবিষ্যতের ইতিহাসবিদরা আমাদেরকে ভালো করে বলতে পারবে, কিন্তু এখন যেন মনে হচ্ছে এটা খুব ঘোলাটে, একটা কুয়াশাচ্ছন্ন, আমরা ঠিক জানি না যে কোনটা আসলে কারণ। তবে একটা জিনিস, যে আরো একটা ব্যাপার, যে প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে, মানে ইনফ্যাক্ট যে পরবর্তী কতগুলো যে আক্রমণের পরের যে কতগুলো রিপোর্ট পেলাম, তাতে আমরা আরো দেখলাম যে গ্রাউন্ডে খামেনিকে ফলো করছিল 2 মাস, অ্যাটলিস্ট 2 মাস ধরে তার প্রত্যেকটা স্ক্যাজুয়াল ফলো করছিল। তার অর্থ কি, যে তাকে মেরে ফেলার উদ্দেশ্য? মানে এটা তো এমনি হয় না। কাজে সব মিলে মনে হচ্ছে যে কোনটা যে সত্য, কোনটা যে মিথ্যা, অনেকগুলো অপশন, অনেকগুলো উত্তর হতে পারে। আপনি সবগুলো উত্তরই মোটামুটি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে যাই। যখন প্রফেসর ডক্টর মোস্তফা স্যারের কথা বলছিলেন, তার পাশে ভিডিও চলছিল, খুব চমৎকার, একেবারে আতশবাজির মতো করে যাচ্ছিল, কিন্তু সেগুলো আতশবাজি নয়, সেগুলো মিসাইল, সেগুলো প্রাণঘাতী। অর্থাৎ যুদ্ধ মানেই তো শত্রু খেলা, এবং যুদ্ধ মানেই তো মানুষের জীবন হানি। সেই জায়গায় আমেরিকায় বসে, আপনি নিউ ইয়র্কে বসে আছেন, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার নিউ অরলিন্সে বসে আছেন। আমরা জানি যে হ্যাঁ, আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে হামলা হচ্ছে, ইরান হামলা চালাচ্ছে, সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকাতে বসে আমাদের, মানে আপনার নিউ ইয়র্কের, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার নিউ অরলিন্সের, এইসব জায়গায় কোনো ভয়, আতঙ্ক, ইরানের পাল্টা হামলা কিংবা ইরানের কোনো নাশকতা, সেই ভয় কিংবা আতঙ্ক আমাদের কতটা আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি অত্যন্ত আনন্দিত মুস্তফা সরোয়ার ভাইকে অনেকদিন পর দেখলাম এখানে। আমি সরোয়ার ভাইয়ের ওখান থেকে একটু টেনে কথাটা বলছি, যে আমার কাছে ক্লিয়ার আক্রমণটা এখন কেন। নট অনলি ওয়ান রিজন, দ্যার আর নাম্বার অফ রিজন। ইজ পরিষ্কার, এই যে ইরানকে শাস্তা করতে হবে, ইরানের রিজিম চেঞ্জ করতে হবে, এটা তো ডিকেডস লং এগো ডিসিশন, যে
নেতানিয়াহু যে 7টা কান্ট্রির লিস্ট দিছে পেন্টাগনের কাছে চেঞ্জ করতে হবে, এটা হলো লাস্ট ওয়ান। বাকিগুলো করা হয়ে গেছে, আপনার সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে যত দেশ সব করা হয়ে গেছে, ইট ইজ লাস্ট ওয়ান। সো ইট ইজ লং প্ল্যান। কেন ইরান করতে হবে? বিকজ ইরান ইজ দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্যাট এরিয়া, দ্যাট দি অনলি কান্ট্রি দ্যাট হ্যাজ সাম চ্যালেঞ্জেস টু ইসরায়েল, দ্যাটস দি রিজন। And US is one of the most, not one of the most friend of Israel. Actually, Middle Eastern ব্যাপারে যে আমেরিকার যে ফরেন পলিসি, it is tremendously influenced by Israel. So they have a long decision to do that. এবং এটা করতে গিয়ে আমি মনে করি এই যুদ্ধে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর ইচ্ছাতেই এই যুদ্ধটা শুরু। আমেরিকা এর মধ্যে টেনে জড়ানো হয়েছে, এটা আমরা অনেক ভিডিও দেখেছি, আমেরিকান অনেক স্কলারশিপের ভিডিও দেখেছি। এই একটা দীর্ঘদিনের একটা প্ল্যান। সেকেন্ড থিং ইজ, প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর প্রবলেম আছে ইন হিজ ওন কান্ট্রি, হি হ্যাজ কেস ইন ফ্রন্ট অফ হিম। ইন আওয়ার কান্ট্রি এপস্টেইন ফাইল চলে আসতেছে, একের পর এক প্রাক্তন প্রেসিডেন্টরা কথা বলতেছে, ডেফিসিশন আসতেছে, ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ডেফিসিশন দেওয়ার জন্য কথা বলা হচ্ছে। এই একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো মিড টার্ম ইলেকশন আসতেছে। এই সবগুলো মিলে এখন যুদ্ধ, যখনই আপনি যুদ্ধ যাবেন তখনই আপনার পপুলারিটিটা বাড়ে স্বাভাবিক কারণে। এবং সেই কারণে আমি মনে করি দিজ আর সাম অফ দি রিজন দ্যাট এই ওয়ারটা করা হচ্ছে। এবং দিস ইজ দি টাইম, মিড টার্ম ইলেকশনের আগে, তারপরে এই যে এপস্টেইন ফাইলের ব্যাপারে, আর অনেকগুলো ব্যাপারে যেই আমরা মিড টার্মের যে উনি যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকগুলো নেগেটিভ জিনিস আমরা দেখেছি। এই সব কারণে এটা হয়েছে। এখন আর যে সেকেন্ড পয়েন্টটা আপনি যেটা বলতে চাইছেন যে আমরা নিউ ইয়র্কে বসে আমরা কি ফিল করতেছি, আমি আসলে কোনো যুদ্ধই আমার কাছে ভালো লাগে না, কারণ যুদ্ধতে কেউ জিতে না। আর এই যুদ্ধে পার্টিকুলারলি একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ জিতে না। ইরান হারছে, আমেরিকা হারতেছে, কারণ আমেরিকান কিছু সোলজার হয়তো মারা গেছে, রিসোর্স যাচ্ছে। মিডল ইস্টের যে গালফ কান্ট্রি গুলা তাদের ক্ষতি হইতেছে, ওয়ার্ল্ড ইকোনমি ক্ষতি হয়েছে। এটা আপনি যদি পরে নিয়ে আসেন আলাপ করবো। সুতরাং একমাত্র একটা দেশ, তাদের ফর্মিডেবল এনিমি, যে তাদেরকে কন্টেইন করার যে চেষ্টা, সেই চেষ্টাটা হচ্ছে। মানে কোনো ঝুঁকি আছে কিনা আমেরিকার মাটিতে? যেহেতু তাদের খামেনিকে মেরে ফেলা হয়েছে, তারা পাল্টা প্রতিশোধের জন্য আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট কিংবা অন্যান্য অভিজ্ঞতাগুলো থেকে আমেরিকার মাটিতে বসে কোনো ঝুঁকি ফিল করার সুযোগ আছে কিনা? আমি কিন্তু তেমন একটা ঝুঁকি ফিল করি না, কারণ ইরানের তেমন একটা বড় নেটওয়ার্ক আমার মনে হয় এখানে নাই। ইরান এত শক্তিশালী যদি হতো তাহলে এত শক্তিশালী না, শুধু তাদের আমি ওটাতে কিছু কিছু স্লিপার সেল থাকতে পারে। We have no idea, we don't know, but I personally do not see any particularly any afraid of it, কারণ আমি দেখছি না আমাদের ল এনফোর্সিং অনেকটুকু পরিষ্কার হয়েছে। এইটি অনেকেই জানতে চান এখানে যে মানে এটা তো ঠিক যে আমেরিকার মাটিতে এসে আমেরিকাকে হামলা করার মতো ভৌগোলিক, রাজনৈতিক, সামরিক শক্তি কারোই নেই আসলে। সেই জায়গা থেকে অনেকটা নিশ্চিন্ত আমেরিকার নাগরিকরা আছেন, কিন্তু ঘাঁটিগুলোতে আক্রমণ হচ্ছে, যে বেসগুলো মধ্যপ্রাচ্যে আছে। প্রফেসর ডক্টর মোহসেন ইউ পাটোয়ারী, আপনার কাছে এরপরে যে বিষয়টি জানতে চাই সেটা হলো, আপনি আলোচনায় বলছিলেন যে কয়েকটি কারণকে আপনি মনে করছেন এই যুদ্ধের পিছনে থাকতে পারে, তার মধ্যে একটি হলো মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এটি একটি প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে যুদ্ধের শুরুর পরে ডেমোক্রেটরা কিভাবে রিয়্যাক্ট করছে, রিপাবলিকানরা কিভাবে রিয়্যাক্ট করছে, কংগ্রেসের অনুমতির যে বিষয়গুলো আছে, অর্থাৎ টোটাল আমেরিকার রাজনীতির আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি তো মনে করি যে এটা যে পরিস্থিতির যেদিকে যাচ্ছে, আলোচনা হচ্ছে, এতে করে আমি নেগেটিভই মনে হচ্ছে। আমি যে কারণে বললাম যে এটা একটা কারণ হতে পারে, সেই কারণটা কিন্তু নেগেটিভ হচ্ছে এই জন্য, যুদ্ধ চলছে কিন্তু উইদাউট কংগ্রেশনাল পারমিশন ছাড়া। তারপরে জিনিসপত্রের দাম তো এখনো বাড়া শুরু হয়নি। এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর যে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে আমেরিকান প্রডিউসার জন্য লাভ, আপনার তেল উত্তোলনের খরচ, এটা মার্কেট ভালো হবে, কিন্তু কনজিউমারের কাছে এটার খরচটা চলে আসবে ইভেনচুয়ালি। এবং পেট্রোল ডলার যদি $100 হয়, তাহলে আপনার 40 সেন্ট করে আনলিমিটেড গ্যাসের দাম বেড়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো সবকিছু চিন্তা করে আমি যা দেখতেছি, এবং আমেরিকান জান ইভেন মেগা ডাজন্ট ওয়ান্ট ওয়ার টু। প্রেসিডেন্ট ট্রাম্পের যে বেশ, সেই বেশও চাচ্ছে না যে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ুক। এই আমার মনে হয় এটা
পজিটিভলি হবে না। এটা আমার মনে হয় মিড টার্মের জন্য ডেমোক্রেটরা এইগুলোকে আরো পয়েন্ট হিসেবে নিয়ে আসে, তাদের পজিশনটা একটু বেটার হতে পারে ডেমোক্রেটদের জন্য। ওকে, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যুদ্ধটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে কি ধরনের ইতিবাচক অথবা নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে? না না, ওই যেটা মানে আমার খুবই প্রিয় ডক্টর মহসিন, প্রাক্তন ডিন, তার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম, এবং বেশ কিছু উত্তর কিন্তু অলরেডি ডক্টর মহসিন দিয়েছেন, আমার ছোট ভাইয়ের মতো। ব্যাপারটা যেটা আমরা যেটা দেখলাম যে পোলিং এ আপনি যদি লক্ষ্য করেন, একটা পোল দেখলাম 59% আমেরিকান পপুলেশন এই যুদ্ধের বিপক্ষে মত দিয়েছে, আর পক্ষে মত দিচ্ছে আমি দেখলাম যে অ্যাপ্রক্সিমেটলি 25 to 30% রেঞ্জের ভিতরে এর পক্ষে ভোট দিচ্ছে। আর একটা পোলে দেখলাম 55, আর একটাতে দেখলাম 52। এই বিভিন্ন পোলের যে রেজাল্ট, তাতে মনে হচ্ছে যে এইটাই দেখলাম যে একমাত্র যুদ্ধ, মানে আমি যে পর্যন্ত এই যুক্তরাষ্ট্রে আছি সেই 1977 থেকে এই প্রথমবার দেখলাম যে যুক্তরাষ্ট্রের যখন যুদ্ধ শুরু হয়েছে তখন মেজরিটি পাবলিক এই যুদ্ধের বিরুদ্ধে। এটা কিন্তু আগে ছিল না। ভিয়েতনাম যুদ্ধের প্রথম দিকে আমেরিকার বিশাল পপুলেশন ভিয়েতনাম যুদ্ধকে প্রথম সমর্থন করেছে, আস্তে আস্তে এটা কমে গেছে। এটা কিন্তু আমরা সব জায়গাতে দেখলাম, এমনকি যে ভেনেজুয়েলার ব্যাপারে কিন্তু ভালো জনসমর্থন ছিল, কিন্তু ইরাকের ব্যাপারে তো ছিল বিশাল নাম্বার সেই প্রথম দিকে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখছি, এমনকি লিবিয়ার ব্যাপারেও বিরাট মানে সাপোর্ট ছিল। কিন্তু এই একটা মাত্র যুদ্ধ যেখানে যুদ্ধের শুরুর সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম যে জনমতের একটা বিশাল অংশ এর বিরুদ্ধে চলে গেছে। কেন 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 গিয়েছে? কারণ এই যে খামেনি তো আমেরিকানদের চোখে অন্যতম খারাপ মানুষ, তাকে মেরে ফেলা হলো প্রথম দিন, এতগুলো শীর্ষ লিডারদেরকে মেরে ফেলা হলো, সেনাবাহিনীর একেবারে মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। এটি তো আমেরিকার জন্য একটি অর্জন, তাহলে কেন আমেরিকানরা এটিকে নেগেটিভলি নিচ্ছে? না না, যুক্তরাষ্ট্রের জনসাধারণকে আমি অনেক শ্রদ্ধা করি। হ্যাঁ, আমার দেশবাসীকে, দে আর ভেরি ম্যাচিওর। হ্যাঁ, তাদেরকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে রাখা যায়, সবসময় তাদেরকে ভুলিয়ে রাখা যায় না। সেটা আমরা বারবার ইতিহাসে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। এখানে যে মেইন মানে ব্যাপারটা, যে এই যে যুদ্ধে যে প্রচুর খরচ হবে এবং এই যুদ্ধের কি মানে কি কারণে হয়েছে, এটাকে কিন্তু ভালো করে আর্টিকুলেট করা হয়নি। এবং যুক্তরাষ্ট্রের জনসাধারণ, এমনকি মাগা কম্পোনেন্ট যারা ওই 59 এর ভেতরে আছে, মাগাদেরও একটা বিরাট অংশ কিন্তু এই যুদ্ধকে সমর্থন করছে না। এরা যে সমর্থন না করার কারণ, তারা চায় যে যুক্তরাষ্ট্রের ভিতরে যে সমস্যাগুলো আছে, যেমন ধরুন ইনফ্লেশন অলরেডি কিন্তু দানা বেঁধে উঠেছে, চারিদিকে কিন্তু দাম বাড়ছে, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এমনি একটা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দিকে নজর না দিয়ে আমাদের অর্থনীতির ব্যাপারে মানে আসল যে এটা প্রচেষ্টাকে পুঞ্জীভূত করার চেয়ে বাইরে যাওয়া, এবং কারণটাও তারা দেখতে পাচ্ছে না যে তারা মারা গেছে, তাতে কি হয়? এটা মানে লোক মারা গেলে যদি একটা আনন্দ হয়, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক লোকের কাছে কিন্তু খুব একটা ভালো ব্যাপার না। কারণ এখানে মানুষ কিন্তু অনেক রেশনাল চিন্তা করে, সেই কারণে যে যে ওই একটা মারা গেল, আমার কি কারণ? নিজের যদি কারণ থাকে, আর যে মানে ভয়টা দেখাচ্ছে যে নিউক্লিয়ার বম, তাহলে যে কিছুদিন আগে জুন মাসে যে বিশাল আক্রমণ করা হলো, হ্যাঁ, এবং তখন বলা হলো যে তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি অল ফিনিশড, হ্যাঁ, এটা তো লোকরা শুনেছে। সেই লোকদেরকে এখন আবার যদি বলা হয় কয় মাস পরে, হ্যাঁ, 6 মাস 7 মাস যেতে যেতেই যদি আবার আক্রমণ করে, তখন বলে আবার ওই নিউক্লিয়ার বম, তাহলে তুমি প্রথমবার কি করেছিলে? প্রথমবার কেন বলেছিলে যে আমি এটা করে সাকসেসফুল হয়েছি? কাজে এই জন্য আমি বলি যে আমি তো আমার পাড়ার প্রতিবেশী, এটা কিন্তু একদম আপনাকে আমি বলতে পারি এটা কিন্তু মাগাল্যান্ড আপনি বলতে পারেন। লুজিয়ানাতে আমি যে সাবার্বে থাকি, হ্যাঁ, এটা নিউ অর্লিয়ান শহরের পাশের সাবার্ব, ম্যাক্সিমামই শ্বেতাঙ্গ, এবং এরা মানে মানে বিশাল মেজরিটি শ্বেতাঙ্গ, এবং এরা কিন্তু একদম পিওর মাগা। মানে আপনি মিড টার্ম নির্বাচনে কোন ডেমোক্রেটদের কোনো সাইন থাকবে না এই এলাকাতে, না। মানে এমনি একটা মাগা এলাকাতে আমি লোকের সঙ্গে আলাপ করেছি, তারা কিন্তু ওই একই কথা, যে এই যুদ্ধে আমরা কেন যাব?
হোয়াই শুড উই গো টু দিস ওয়ার? কারণ আমাদের কি স্বার্থ, আমাদের কি লাভ, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে। এই জন্য আমি মনে করি যে যে আগামী যে মধ্যবর্তী নির্বাচন আসবে, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমি দেখেছি যে একজন আর বেশি, আমার মনে হয় দুজন সেনেটর অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করে দিয়েছে যে এই কাণ্ডের জন্য, এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় তা এবং তাতে দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং ইকোনমিক ইয়ে হবে, তার রেজাল্টে রিপাবলিকান পার্টির যে নির্বাচনে প্রচেষ্টা মানে মিড টার্মের, সেটা কিন্তু বিফল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এখনই তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। মানে অনেকে মনে করছেন যে তিনি এটি থেকে ফায়দা নেয়ার চেষ্টা করতেন, অর্থাৎ যুদ্ধ থেকে মধ্যবর্তী নির্বাচনে তার ফায়দা হতো, তার সুবিধা হতো, কিন্তু আপনাদের বিশ্লেষণ হচ্ছে না, এটি তার জন্য বুমেরাং হতে পারে, এটি মনে করছেন? এটা বুমেরাং তো অলরেডি দেখা যাচ্ছে। কারণ ওকে, যুদ্ধ করা যে একটা নিউক্লিয়ার এনিমি, উড বি নিউক্লিয়ার এনিমিকে আমি শাস্তি দিচ্ছি, তাতে তো জনসমর্থন হওয়া উচিত ছিল বিশাল। তাতে মানে মানে সিগনিফিক্যান্ট মেজরিটি, 59% ইজ নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, তার মধ্যে আবার অনেকে মানে কোন পক্ষ সমর্থন করেনি, দোদুল্যমানতা আছে, সেটাকেও যদি আপনি কাউন্ট করেন, তাহলে একটা বিরাট অংশ, জনমতের বিরাট অংশ এই যুদ্ধের বিপক্ষে। ওকে, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে একটু যাই, সেটা হলো যে যদি এটি চলতে থাকে, আমাদের সামরিক বিশেষজ্ঞরা আগে থেকে বলছিলেন, আমরা আমাদের এই আলোচনায় অনেক আগে থেকে আলোচনা করছিলাম যে এটি ক্ষণস্থায়ী কোনো যুদ্ধ হবে না যদি এই দফায় আক্রমণটা হয়ে থাকে, এবং এর আগে যেটি ধুম করে গেলেন, মারলেন, চলে এলেন, বিষয়টা এরকম নয়, এবারে যুদ্ধটি ছড়াবে, এবং সেখানে যখন খামেনির মতো শীর্ষ লিডারকে মেরে ফেলা হয় এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয় এবং গণহারে বোমা নিক্ষেপ করা শুরু হয়েছে, পুরো ইরান জুড়ে চলছে, এবং ইরানও পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধটাকে ছড়িয়ে দিচ্ছে, ইসরায়েলে তো বটেই, হামলা তারা চালাচ্ছে। সে জায়গায় আমাদের প্রেসিডেন্ট বলছেন যে আর হয়তো 4 সপ্তাহ থাকতে পারে, কিন্তু তার এই সময়গুলো যখনই তিনি কোনো সংখ্যা বলেন, মানে আমি দেখি যে সেটি হয়তো মিলে না। তিনি বলেন যে 10 দিন সময় দিলাম, 2 দিনের মাথায় আক্রমণ হয়। তিনি বললেন যে 4 সপ্তাহ সময়ের কথা বললেন। তো এটি আসলে থামবে কিভাবে, মানে থামাবে কে, কার উদ্যোগে থামবে, কে উদ্যোগ নেবে, কারা থামবে, কিংবা পরিণতি কি হবে, এটি কি চলতে থাকবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সরোয়ার ভাই সুন্দর বিশ্লেষণ দিয়েছে। আমি এই একটা কথা বলি, আমাদের সরকার আমাদের জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছে যে এটা আমেরিকার জনগণের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট, এটা বুঝাতে ব্যর্থ হয়েছে। কারণ আপনি ওই যে বললেন জুনে আপনি ওদের অবলিটারেট করে দিলেন তাদের নিউক্লিয়ার, তারপরে যে নিউক্লিয়ার রেগুলেশনারি কমিশন, যারা পরমাণু সংস্থার যে প্রধান রাফেল গ্রেসি, এই যে গতকাল পরশু বলছে যে না, ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছিল না, দেয়ার ইজ নো এভিডেন্স টু দ্যাম। সুতরাং আমরা আমাদের প্রেসিডেন্ট বা আমাদের সরকার আমাদের আবার পেন্টাগন বলছে যে এমন কোন মিসাইল তাদের হাতে নেই যেটি দিয়ে তারা সরাসরি আমেরিকায় আক্রমণ করতে পারবে, পেন্টাগন বলছে নিরাপত্তা ঠেট নেই। সুতরাং আমাদের সরকারের তো প্রমাণ আছে, ওই ইরাক ওয়ারের সময় আমরা ওয়েপন অফ মাস ডিক্লেয়ার করে মানুষকে মিসগাইড করছি। সুতরাং আমাদের লোকজনেরও এখন চালাক আছে, বুঝতে পারতেছে। আর যেটা আপনি ওই প্রশ্নটা করলেন যে এখন যুদ্ধটা চলবে কতদিন, আই এম অলমোস্ট সার্টেন ইরান ইরাকের মতো না। ইরান একটা থিওলজিক্যাল কান্ট্রি, তারা বিভিন্ন স্টেজে লোকজন আছে, তাদের দলগত বা আদর্শগত লোকজন আছে। আদর্শগত লোকজনকে পরাজিত করা এত ইজি না, রাইট? এদেরকে যদি পরাজিত আপনাকে করতে হয়, সরোয়ার ভাই বলছেন রাইটফুলি, দি নর্থের থেকে কুদ্দুসকে নিয়ে আসছে। ওদের যে রিভলিউশনারি গার্ড আছে, ওরা বুট যদি আমেরিকান বুট না যায়, ওগুলারে ক্রাশ করে দিবে ইজিলি, দ্যাটস নো প্রবলেম। এর আগেও করছিল, ওই যে ইয়ে সময় কিছুদিন আগে যে হলো না ছাত্রদের আন্দোলনে, প্রায় 400 কুর্দিশ আসতেছিল, টার্কি অ্যান্ড ইরান মিলে ওগুলার সবগুলারে ক্র্যাশ করে দিছে। সুতরাং যেহেতু আমেরিকা হ্যাজ নো প্ল্যান টু সেন্ড বুটস, এবং বুট ওখানে দিলে তার মানে ইরাকের কি হয়েছে, ভিয়েতনামের হয়েছে একই জিনিস। এই জিনিস কারণ এই লোকগুলো থিওলজিক্যাল লোক, এরা আদর্শের লোক, এরা 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 যুদ্ধ করবে শেষ পর্যন্ত। হ্যাঁ, যুদ্ধ করে হিউজ আমাদের আমেরিকান জন্য হবে, এবং আমেরিকান সরকারের জন্য, আমেরিকান পলিটিক্যাল পার্টির জন্য তারা এটাকে একটা ভালো দিক দেখছে না। তবে একটা জিনিস যেটা করা যায়, যে লাস্ট অ্যাটেম্পট অফ রিজিম চেঞ্জ ওয়াজ নট সাকসেসফুল। যেই প্ল্যান এগুলা করে, কতগুলা প্ল্যান আছে করার, সেই প্ল্যান হিসাবে কাজ করে নাই। এবার যদি এইভাবে ইনফ্রাস্ট্রাকচারটা ধ্বংস করে দিয়ে
লিডারশিপ দিকে ধ্বংস করে দিয়ে যদি কিছু ইনস্টিগেট করতে পারে ইন্টারনাল, দেখা গেছে গত ইনস্টিগেট করে যারা করছে তাদেরকে হাজার হাজার মেরে ফেলছে বিকজ অফ দ্য অর্গানাইজড এলিমেন্ট। সো ওই সম্ভাবনাটা আছে। সুতরাং এটা যে কতদিন চলবে এটা আমার মনে হয় ইভেনচুয়ালি মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে ওরাই বলবে যে দেখো এটাতে আমরা তো এফেক্ট হচ্ছি, হরমুজ প্রণালীর জন্য ওদের ইকোনমি উইল গো ডাউন, world economy will go down. Eventually, someone will come up and will say, sit down and do something. Maybe you will never have nuclear weapon, you may not have the missile system, but that should enough. এখন আপনি শুনছেন তো প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে আমরা রিজিম চেঞ্জ করতে চাই না, নেক্সট যে আসবে তার সাথে আমরা কথা বলতে রাজি আছি। হ্যাঁ, ওটা কি শুরুতে আমার বলছিলেন যে মানে- ইরান প্রস্তাব দিয়েছে, কিন্তু আজকে বললেন যে না, আলোচনা তিনি করবেন না, মানে ইরানের সাথে কোনো আলোচনার ব্যাপারে তিনি ইন্টারেস্টেড না। কিন্তু তিনি রেজিম চেঞ্জে কে দায়িত্ব নিতে পারে সেটির ইঙ্গিত দিতে গিয়ে বলেছেন যে না, রেজা কথা তিনি না করে বলছেন আভ্যন্তরীণ, অর্থাৎ দেশের ভিতর থেকে কেউ একজন আসতে ভালো হয়। ওই দেশের ভিতর থেকে উনি ওই সেকেন্ড খোমেনি থার্ড খোমেনি যেরকম আসবে ওই ধরনের একজনকে উনি হয়তো পিক আপ করবে, কারণ উনি চাচ্ছে এটা বেস তো লাগবে রে ভাই। একটু শুনে আসবো তার বক্তব্যটা, একটু শুনে আসি, তাহলে হয়তো বিশ্লেষণের সুযোগ হবে। যে আমরা একটু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা শুনি, তিনি আজকে এই বিষয়ে কি বলছিলেন। Well, I don't know if this is a worst case. We have them very much beaten militarily from the military standpoint. They're still lobbing some missiles. At some point, they won't even be able to do that because we're hitting all of their carriers. We're hitting all of their missile stock. You know, they built up all these missiles over the last few years. They had a lot of them. They've shot a lot of them, and we're knocking out a lot. I guess the worst case would be we do this, and then somebody takes over who's as bad as the previous person, right? That could happen. We don't want that to happen. That would probably be the worst. You go through this, and then in 5 years you realize you put somebody in who was no better. So we'd like to see somebody in there that's going to bring it back for the people. And we'll see what happens with the people. You know, they have their chance, and we've said don't do it yet. If you're going to go out and protest, don't do it yet. It's very dangerous out there. A lot of bombs are being dropped. But I would say that would be about the worst. জি, Okay. প্রফেসর মহসিন পাটোয়ারি তিনি বলছিলেন যে এমন কেউ যদি আসে, মানে যেটা খামেনির মতোই ব্যাট, তাহলে তো সেটা ওয়ার্স্ট কেস হবে, মানে সেই আশঙ্কাটাও আছে। তাহলে মানে কি বুঝলেন তার বক্তব্য থেকে, কোন দিকে যাচ্ছে? যেটা আমি বলতেছিলাম, মিলিয়নস অফ ফলোয়ার আছে খোমেনি যাদের যে আইডিওলজির, রাইট। এই মিলিয়নস অফ লোকের বিরুদ্ধে আপনি যে কোনো আপনার এই যে ইয়েতে যাবেন, গণ যুদ্ধ বলে এটাকে, সিভিল ওয়ার, সিভিল ওয়ার ওদের সাথে পারবে না। দে আর ওয়েল আর্মড। আমেরিকা বুট যদি না যায়, বাজি ভাই সেই কথা আমি আগে বলিনি, আমেরিকান সোলজার যদি না যায়, ইন নো ওয়ে দে ক্যান সাকসেসফুল। বাট এই যুদ্ধে, এই দুটো যুদ্ধে ইরান লিডারশিপ বুঝতে পারছে যে তারা মাইটিয়েস্ট অফ দি মাইট, দি ওয়ার্ল্ডের যে লিডার আমেরিকা, যে পাওয়ারফুল, তাদের সাথে তারা যুদ্ধ করে পারবে না। এবং আমেরিকা এন্ড ইসরায়েল ইজ ডিটারমাইন্ড দ্যাট যাতে করে ইরান এমন পর্যায়ে না যায় দ্যাট ইট কন্টিনিউ টু বি থ্রেট টু ইসরায়েল। এখন নতুন যে লিডারশিপ আসবে, দি নতুন লিডারশিপ মাইট রিয়েলাইজ ওদেরকে টেম করে তাদের ইয়ে কি, আমেরিকার ইয়েটা কি, গোলটা কি, ইসরায়েলের গোলটা কি? গোলটা হলো ইরানের যেন এমন ক্যাপাসিটি না থাকে যাতে করে ইসরায়েলকে থ্রেট করতে পারে, রাইট? এটাই হলো তাদের গোল। এবং এই গোলটা দিয়ে কোনো একজন মৌলানা মানে লিডারকে দিয়া, যে লিডার নেক্সট আসবে, উনি যদি বুঝে যে না আমরা পারবো না আমেরিকার সাথে, আমরা পারবো না ইসরায়েলের সাথে, সুতরাং আমরা লেট আস সিট ডাউন এন্ড লেট আস নেগোশিয়েট, আমার মনে হয় দ্যাট উড বি বেটার ফর ইউএস, দ্যাট বিকজ দে হ্যাভ অলরেডি ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ অলরেডি ফলোয়ার্স দেয়ার। ইনস্টেড আমরা যদি অন্যভাবে করতে যাই, এটা ব্লিডিং ছাড়া কিছু হবে না। আর যেহেতু আমরা ওখানে আমাদের বুট পাঠাতে চাই না, ওটা আমরাও বলি যে ওখানে পাঠানো উচিত হবে না, কারণ তাহলে এনাদের ভিয়েতনাম হবে ওখানে। ইটস নট ইজি, ইটস নট ইজি। যেটা হোক, কেউ চায় না যে আরেকটা ভিয়েতনাম। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে আমরা তো এগিয়ে গেছি, ইসরায়েল প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশ নিয়েছে, আমরাও তাদের সাথে আছি, কিন্তু ইউরোপের যে মিত্রদেরকে আমরা এর আগে ইরাকের যুদ্ধের সময় হয়তো পাশে পেয়েছিলাম, কিংবা অন্যান্য যুদ্ধগুলোতে আমাদের সহযোগিতা এগিয়ে আসতে দেখেছি, এখন তাদের অনেককে আবার আমাদের হুমকি ধুমকি দিতে হচ্ছে। স্পেনকে বলতে হচ্ছে তোমার সাথে কিন্তু সব বাণিজ্য সম্পর্ক কাট করে দেবো, কারণ তুমি বেস ব্যবহার করতে দিচ্ছ না। ইভেন ব্রিটেনও অনেক গড়িমসি করছে।
যদিও ফ্রান্স, জার্মানি তারা খুব সাহস নিয়ে এগিয়ে এসেছে আমাদের পাশে। তো আমি আসলে জানতে চাচ্ছি মানে ইউরোপের লিডাররা এতটা দ্বিধা বিভক্তি কেন তাদের? মানে আমেরিকা, ইসরায়েল যেখানে যাচ্ছে সেখানে তারা যেতে আপত্তিটা কোথায়? আহ, আপনার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে, কারণ আহ, বেশ কয়েক বছর ধরে আমরা কিন্তু ইউরোপের যে আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তাদের যেটা মেইন চাহিদা কিংবা ডিমান্ড, সেটা তো সেটা সেটাকে তো মর্যাদা দিচ্ছি না। হুম তার চেয়ে বরং আমরা গ্রিনল্যান্ড দখল করার কথা বলি, আমরা তাদেরকে গালাগালি করি ইত্যাদি। এমনকি তার যে স্বার্থ, মেইন স্বার্থ বর্তমানে ইউক্রেনকে নিয়ে, সেটাও আমরা অনেকটা রাশিয়ার দিকে ঝুঁকছি বলে মনে হতে পারে। আমরা হয়তো ঝুঁকছি না, না কিন্তু মনে হতে পারে যে আমরা ওই দিকে ঝুঁকে যাচ্ছি, রাশিয়ার দিকে। এইসব কারণে ইউরোপে আমাদের যারা বন্ধু, তাদের মধ্যে কিন্তু বেশ মানে মতদ্বৈততা এবং দোদুল্যমানতা এসে তাদের মাথায় ভিড় করেছে। এবং তারই আপনি ফলশ্রুতি দেখেন যে নরওয়ে অ্যান্ড স্পেন, দিস আর দ্য টু কান্ট্রিজ সবচেয়ে প্রথম আমাদের যে এই আক্রমণটাকে কন্ডেম করেছে। সবচেয়ে প্রথম এই দুটো কান্ট্রি, দুটোই কিন্তু ইউরোপের। আবার দেখুন, একটা হলো ক্যাথলিক দক্ষিণে, আর একটা হলো প্রোটেস্ট্যান্ট লুথারান ইন দি নর্থ। এবং যদিও তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু বেসিক্যালি এটা একটা লুথারান ল্যান্ড। তাহলে কি দেখলাম আমরা? প্রোটেস্ট্যান্ট লুথারান আর মানে ইউরোপের সব মানে ওয়ান অফ দ্য মোস্ট কনজারভেটিভ ক্যাথলিক কান্ট্রি স্পেন, তারাই প্রথম আমাদের এই যুদ্ধের প্রচেষ্টাকে কন্ডেম করে দিল। দেখুন যে ইউরোপের বিনতিটা। এবং এরা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আবার নরওয়ে ইজ এ ভেরি মানে মানে যেটা একটা খুব স্ট্র্যাটেজিক এরিয়া ফর দ্য নেটো। নেটোর যে যৌথ বাহিনীর জন্য নরওয়ে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে বর্তমানে নর্থ যেটা মানে উত্তর মেরুর আশেপাশের জায়গাটা ইজ বিকামিং ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে নরওয়ে খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখুন যে ইংল্যান্ডের ব্যাপারটা, ইংল্যান্ড কিন্তু প্রথম বলছে যে আমরা এর মধ্যে নাই। এখন তারা একটু নিমরাজি হয়েছে, যেহেতু সাইপ্রাসে বোমা পড়েছে, মিসাইল মানে ইরানি মিসাইল এসে পড়েছে সাইপ্রাসে, এবং সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি, এটা অরিজিনাল ব্রিটিশ কলোনি এক সময় ছিল। তার এখন রদতলীয় পাঠাচ্ছে। লেগেছে, হ্যাঁ, এই জন্য তারা একটু নড়েচড়ে বসেছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আমাদের প্রেসিডেন্টের বক্তব্য কি। সে কিন্তু এই কয়েক ঘন্টা আগে সে কিন্তু যুক্তরাজ্যের যে প্রাইম মিনিস্টার, তাকে কিন্তু সে বেশ কঠোর ভাষায় সে সমালোচনা করেছে। তার মানে একটা নিমরাজি ভাব। আর ওদিকে জার্মানির চেহারাটা দেখুন, জার্মানি করেছে কি এই গোলমালটা, যে কারণে আমি আগেই আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে যুদ্ধ আসবে। তখন কিন্তু অর্ডারটা আসে নাই, কিন্তু আমার একটা ইনফরমেশন ছিল জার্মানি ইজ প্যাকিং আপ। তার যে মধ্যপ্রাচ্যে যে সৈন্য ছিল সে কিন্তু সরিয়ে এনেছে। সে তো রাখতে পারতো যে যুক্তরাষ্ট্র ওখানে যুদ্ধ করতে যাচ্ছে, আমি ওখান থেকে সরবো না, বরং আমিও অংশগ্রহণ করব, কিন্তু সে সৈন্য সরিয়ে নিয়েছে। কিন্তু এখন আবার তারা যুক্তরাষ্ট্রের কে সমর্থন দিচ্ছে। আমি মনে করি এটা মোটামুটি একটা লিপ সার্ভিস। এটা কেন করছে? এটা করছে যে তাদের প্রতিরক্ষার জন্য যদি রাশিয়া তাদেরকে আক্রমণ করে, তাহলে তাদেরকে রক্ষা করার মতন ক্যাপাসিটি তাদের আছে, এই ব্যাপারে তাদের সন্দেহ আছে। এই কারণে তারা যুক্ত রাষ্ট্রের উপরে মানে আমেরিকা আমাদের দেশের উপরে তারা নির্ভরশীল। ওকে, এটাই হলো তাদের একটা ফ্রান্সের বিষয়টি ম্যাক্রোকে দেখছি বেশ অ্যাক্টিভ। ফ্রান্সের ব্যাপারটা তো ক্লিয়ার, কারণ ফ্রান্সের যেটা ঘাঁটি আছে, একটা ঘাঁটি আছে ইউনাইটেড আরব আমিরাতে, ওটা আক্রান্ত হয়েছে, ওখানে মিসাইল পড়েছে, ড্রোন পড়েছে। এই কারণে ফ্রান্সও নড়ে চড়ে বসেছে। দি পয়েন্ট ইজ দ্যাট যে এগুলোকে আমি মনে করি অনেকটা মানে ইচ্ছা নেই তবু একটু নড়ছি। আরো একটা ব্যাপার যে যেহেতু ইরানিয়ান মিসাইল তাদের ঘাঁটিতে এসে পড়েছে, ইউনাইটেড আরব আমিরাতে তার ঘাঁটি আছে, সেখানে মিসাইল পড়েছে। এই ব্যাপারে যদি ফ্রান্সের প্রেসিডেন্ট প্রোটেস্ট না করে, তাহলে তো দেশের লোক তার উপরে চটে যাবে।
ওকে, অনেকটুকু পরিষ্কার হয়েছে। আমরা একটু ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে একটু শুনি। সেটা ইউরোপের দেশগুলোর ভূমিকা তো শুনছিলাম, একই সাথে গালফ কান্ট্রিগুলো, যেসব দেশে এখন ইরানের বোমা পড়ছে, তারা আসলে কি করতে পারে? মানে তারা কোন দিকে যেতে পারে? তারা কি মানে বসে বসে দেখবে যে ইরান এসে তাদের বেসগুলোতে, আমেরিকান বেসগুলোতে বোমা ফেলে যাচ্ছে, তারা চুপচাপ থাকবে, নাকি টেলিফোনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলবেন প্লিজ আপনি একটু উদ্যোগ নেন, প্রেসিডেন্ট তাদের কথা শোনার মতো সময় তাদের আছে কিনা? অর্থাৎ তারা কি করবে? তারা কি পাল্টা হামলা চালানো শুরু করবে, নাকি তারা বসে বসে অপেক্ষা করবে যে কখন আমেরিকা একটা উদ্যোগ নেয়? শোনেন শোনেন, আসলে সত্যি কথা কি, ওই ওই সরোয়ার ভাই যেটা বলছেন ওটা ঠিকই বলছে, তার সাথে আর একটা মরাল একটা ক্যাম্পাস আছে, যে এইসব দেশের জনগণ, ইউরোপিয়ান জনগণ, তারা দেখছে সময় মতো আমাদের সাথে কিভাবে ব্যবহার করছে, ওটা সরোয়ার ভাই বলছে পরিষ্কার। দুই নম্বর, তাদের জনগণের একটা মতামত আছে, এই যে যুদ্ধটাতে আমরা ওদেরকে বিশ্বাস করাতে পারি নাই, এটা লেজিটিমেট ওয়ার, and it's security of the European, security of the US. Second thing, যেটা আপনি প্রশ্নটা গালফ গালফ, কান্ট্রি, জি। রাইট? গালফ কান্ট্রিগুলো, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, দে আর আওয়ার ফ্রেন্ডস, দে আর আওয়ার ক্লায়েন্ট স্টেট। আমি কিন্তু দুইটা শব্দ ব্যবহার করছি এখানে, জি। রাইট? তাদের ডিফেন্স থেকে শুরু করে সবকিছু আমাদের উপর নির্ভর করে, হুম হুম। রাইট? সুতরাং আমরা যা বলি তা তাদের শুনতে হবে, তাদের কোনো অপশন নাই। সুতরাং সেই দেশে আমাদের ঘাঁটি আছে, আমাদের ঘাঁটিগুলো অ্যাটাক হয়েছে। এখন ঘাঁটি অ্যাটাক হলে, যেহেতু আমরা অ্যাটাক করছি, তারা আমাদের কাউন্টার অ্যাটাক করছে, সেই কারণেই তারা ইনভলভ হয়ে গেছে। এখন শক্তির দিক দিয়ে আমার মনে এই গালফ কান্ট্রি সবগুলো ইয়ে করলে সামান্য, ওদের মিলিটারি পাওয়ার এন্ড আদার্স তেমন একটা ডিফেন্সিভ আছে, কারণ ওদের অল ব্যাটারি, এয়ারফোর্স ব্যাটারি এসে আছে। তারা সম্পূর্ণভাবে ব্রিটিশ এবং আমেরিকানদের উপরে নির্ভরশীল তাদের ডিফেন্সের জন্য। সুতরাং তারা যদি ইনভলভ হয়ে যায়, তাহলে এই জিনিসটা কিন্তু আরো ব্যাপক হয়ে যাবে। এটা ইভেন তাদের হোয়াট এভার সোলজার দে হ্যাভ, ইফ দে স্টার্ট ফাইটিং উইথ ইরান, ইরানের জন্য একটা খারাপ হবে, কারণ ইরান সংখ্যার দিকেও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা ব্রডার একটা হয়ে যাবে। তবে আমেরিকাকে মেইন রোল ওখানে প্লে করতে হবে, যেহেতু তাদের ডিফেন্সটা আমাদের উপরে নির্ভর করে এবং আমাদেরকে আগেই আসতে হবে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, একেবারে শেষ দিকে আছে, আমরা একটু হরমুজটা নিয়ে কথা বলি। মানে এটি তুরুপের টাস হিসেবে ইরান ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি যদি বন্ধ করে দিতে পারে, কতটা সক্ষম? কারণ আমাদের প্রেসিডেন্ট বলছেন যে সেখানে প্রত্যেকটা জাহাজ কিংবা রণতলের পিছনে নৌবাহিনী কাজ করবে, নিরাপত্তা দেবে। মানে হরমুজটা নিয়ে কি নতুন কোনো খেলা চলবে কিনা, কিংবা এই খেলায় ইরান কতটা বাজিমাত করতে পারবে? হরমুজের ব্যাপারটা বুঝতে হলে ওর কিন্তু জিওগ্রাফিটা আমাদেরকে একটু বুঝতে হবে, যে এটার ন্যারো এলাকাটা যেটা, সেটা মাত্র 33 কিলোমিটার এপার থেকে ওপার। একদিকে হলো ওমান, আর একদিকে হলো ইরান। ওমানের দিকটা হলো অলমোস্ট ফ্ল্যাট, হ্যাঁ, মরুভূমি টাইপের, কিন্তু ইরানের দিকটা জাগ্রোস মাউন্টেন, মানে ওখানে এভারেজ এলিভেশন হলো 6000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। এটা আপনারা বুঝতে পারবেন যে আমরা যখন কলোরাডোতে বেড়াতে যাই, তখন যে ডেনভার কিংবা এই এলাকাগুলো, এগুলো 5 থেকে 6000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। হ্যাঁ, কিন্তু যদি আপনি ইসে যান, রকি মাউন্টেনের যে টপ ইসে যদি যান ডেনভার থেকে, ওটা হলো 14,000 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। এমনি একটা পরিস্থিতি যে একটা খুব রাগেড মাউন্টেন ওখানে রয়েছে, জাগ্রোস মাউন্টেন, এবং এটা খুব লাইমস্টোন রিচ মাউন্টেন, কাজে প্রচুর কেভ এবং অন্যান্য ব্যাপার আছে। ওখানে ইরানের ঘাঁটি আছে ওই সব অঞ্চলে, ওই জাগ্রোস মাউন্টেনে। আর এই যে স্ট্রেটটা, প্রণালীটা, এটার ডেপথ হলো, সবচেয়ে হাইয়েস্ট ডেপথ হলো 650 ফিট, কিন্তু সেটা টুয়ার্ডস দ্য ইরান। এখন বুঝতে পেরেছেন যে জাহাজ যা আসে, হ্যাঁ, জাহাজের যে সি লেন গুলো, সেগুলো কিন্তু ইরানের তোপের মুখে, মানে খুব বড় গানও না, ছোটখাটো গান দিয়ে গানের ভেতরে পড়ে গেছে। তারপরে তো ওদের তো প্রচুর ড্রোন আছে। আর একটা ব্যাপার, ওখানে যদি কোনো জাহাজ, বড় ধরনের জাহাজ যদি ওখানে পড়ে যায়, তাহলে তো আর কোনো কিছু করতে হবে না, কারণ ওই জাহাজটাই ওই জায়গাটা ব্লক করে দেবে, মানে ওই যে সি লেন গুলো রয়েছে। কাজে এটা একটা খুব ডেঞ্জারাস একটা জায়গা, যেখানে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ওইটার জন্য, যে জন্য বলছেন, মানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ওখানে নেভি স্কোর দেব,
মানে তেলবাহী জাহাজগুলো এবং অন্যান্য বাণিজ্য জাহাজগুলো যাতে যেতে পারে। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে অত বড় পর্বতমালা জাগ্রস মাউন্টেন, সেখানে কেগ আছে, সেখানে ইরানিয়ান, ওখানে কিন্তু আইআরজিসি, ওখানে কিন্তু রেগুলার আর্মি না, ওখানে ওই যে যেটা ডক্টর পাটোয়ারি, মোহসিন পাটোয়ারি বলেছেন, হাইলি মোটিভেটেড যে যে সৈন্যবাহিনী আছে, আইডিওলজিক্যাল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আছে ওখানে। কাজে ওরা তো ওর জন্যই ঝাঁপিয়ে পড়বে, কারণ তাহলে তারা ভেস্তে চলে যাবে। কাজে এই যে ইনসেন্টিভ ওয়ালা এবং ওয়েল ট্রেন্ড যে সৈন্যবাহিনী ওখানে রয়েছে, এবং আমি মনে করি যে আমাদের যে জাহাজ স্পট করে যাওয়ার কথা, আমার আমার আমি আমি বিশ্বাস করি যে আমাদের আর্ম ফোর্সেস এবং অন্যান্যরা খুব ভালো করে চিন্তা ভাবনা করেছে তাদের সেফটি কি, কারণ তাদেরই সেফটি হয়তো কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। কারণ জায়গাটা এমন জিওগ্রাফিক্যাল এমন একটা এলাকা যেখানে বাইরে থেকে কেউ গিয়ে সুবিধা করতে পারাটা, ওই জিওগ্রাফিটাই ওটাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, এটা একটা সমস্যা। আমি এটাকে কম্পেয়ার করবো অনেকটা ইসের যে ইউক্রেনের যে সেবাস্তোপল, হ্যাঁ, ক্রাইমিয়ার যে সেবাস্তোপল এলাকাটা, ওটাও কিন্তু যারা ওখানে থাকে তাদেরকে কিন্তু যুদ্ধে হারানো খুব কঠিন। বাইরে থেকে গিয়ে ওখানে আক্রমণ করাটা, ওখানকার জিওগ্রাফিটা এমন যে বাইরে থেকে আক্রমণ করা খুব কঠিন। এটাও কিন্তু এই জাগ্রস মাউন্টেন নিয়ে এই যে প্রণালীটা এমন একটা জায়গাতে। কাজে আমি মনে করছি যে যদি ইরান ডিসাইড করে যে, যেটা অলরেডি সে বলেছে কোনো যেতে দেবে, তাহলে সবচেয়ে যে মারাত্মক পরিস্থিতি হবে, আমি আপনাকে বলি মারাত্মক পরিস্থিতি, যে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে ভীষণ ধস নেমে যাবে। তার কারণ আমি বলছি, আপনি যদি আজকে লক্ষ্য করেন, আজকের মার্কেট কমেছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেমোরি চিপস মেকাররা। কারণটা কি? মানে স্যান্ডিক্স, মাইক্রন, এদের স্টক কমে গেছে আজকে, মানে মারাত্মকভাবে কমেছে। কেন কমার কারণটা হলো যে এর ফেব্রিকেশন করে হলো তাইওয়ান এবং কোরিয়া। তারা এখান থেকে যে কাতার থেকে যে এলএনজি যায়, হ্যাঁ, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা হলো কাতার সবচেয়ে বড় সাপ্লাইয়ার। সেটা যে যায় এই প্রণালীর ভেতরে, উপর এই প্রণালীর কে পার করতে হয় ওই জাহাজগুলোকে তাদের ওই কোরিয়াতে এবং তাইওয়ানে সাপ্লাই দেওয়ার জন্য। সেটা অলরেডি ডিজার্টেড হয়ে গেছে। হচ্ছে কি, ফ্যাব্রিকেশনের কস্ট বেড়ে গেছে। তাহলে এখানকার যে কোম্পানি, তাদের তো প্রফিট মার্জিন কমে গেল, এই জন্য ধস পড়েছে আজকে। এবং আমার মনে হয় কাল অনেকটা চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি, কেন হরমুজ প্রণালী ইরান তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং সেই এলাকার ভৌগোলিক অবস্থানটা ইরানের পক্ষে থাকবে। আমি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি 1 মিনিটে আপনার কাছে একটু শুনতে চাই। সেটা হলো, মানে তেলের দাম নিয়ে তো আশঙ্কার জায়গাটা বেড়ে যাচ্ছে, কিংবা সবাই একটু কথা বলছেন, মানে আগামী দিনগুলোতে কি গ্যাসের দাম, অন্যান্য কিছু, মানে আমাদের জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে, নাকি দ্রুত যদি যুদ্ধটা থেমে যায় তাহলে এটি খুব একটা ম্যাটার হবে না? ইমপ্যাক্ট হইতে অনেক সময় একটু সময় লাগে। শক যখন হয়, এটা রিয়াকশন হতে সময় লাগে। আমেরিকার জন্য, আমেরিকা এখনো যেসব আমাদের স্টক ফাইল আছে, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমাদের এখানে আমাদের লোকাল যে প্রোডাক্ট, যেটা লোকাল প্রোডাকশন কস্ট একটু হায়ার না, যদি তেল দাম যদি বাড়ে, এরা কম্পিটিটিভ হবে, এদের জন্য ভালো। কিন্তু দাম বাড়লাম মানে কি, কনজিউমার বেশি পয়সা দিতে হবে। আমি তো বললাম যে $100 যদি হয়, তাহলে আপনার আনলিডেডটা আমাদের 40 সেন্টের মতো বাড়বে। এটা ইম্প্যাক্ট, এটা হবে। আর যেটা সরোর ভাই বলছেন যে আপনার 20% 20% অফ দি ওয়ার্ল্ড যে অয়েল এন্ড এলএনজি ওখান দিয়ে যায়। এবং এই যে সরোর ভাই বললেন, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, এইসব দেশগুলোতে, এইসব দেশগুলোর 80%, সিঙ্গাপুর 80% অফ দেয়ার এনার্জি তারা ইম্পোর্ট করে, এবং মোস্ট অফ দেম কাম ফ্রম দিস হরমুজ প্রণালী দিয়ে আসে। সুতরাং ওইসব দেশে যখন এফেক্ট হবে, সাপ্লাই চেইনের যে সমস্যা, সেই সাপ্লাই চেইনের সমস্যা আমাদেরকে ইম্প্যাক্ট করবে। আর আমি লাস্ট একটা পয়েন্ট আমি বলি, সেই পয়েন্টটা যেটা বললেন, ধরেন আমরা কমপ্লিটলি ইরানিয়ান নেভাল ফোর্সকে আমরা অবলিটারেট করে দিলাম, নো ইরানিয়ান নেভাল শিপ, স্টিল ওই যে উনি যে বললেন রাগেড মাউন্টেন, ধরেন গেরিলা ওয়ারফেয়ার, ইরানের কোনো কনভেনশনাল আর্মি নাই এখন, আর কথা বলছি, জাস্ট গেরিলা ওয়ারফেয়ার। ওই মাউন্টেন থেকে বসে শোল্ডার গাইডেড মিসাইল দিয়ে আপনার শিপগুলোকে
আগুন জায়গায় দিতে পারবে। সো দিস ইজ আমাদের নেতারা নিশ্চয়ই তারা বুঝে, আমাদের মিলিটারি অফিসার তারা বুঝে, সুতরাং তারা চিন্তা ভাবনা করে এটা কাজ করবে এবং এটা যত দ্রুত সম্ভব ইরানের যে ক্যাপাবিলিটি গুলো আছে, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, মিসাইল ক্যাপাবিলিটি, এগুলোকে কন্টেইন করা, এবং এটা তারা যদি মনে করে যে ইসরায়েলের প্রতি আর নো লঙ্গার থ্রেট, এটা যদি অতটুকু স্যাটিসফ্যাকশন যদি হয়, উই শুড কাম অ্যান্ড রিজলভ দ্যাট ওয়ান। হু এভার রান another মৌলানা আসুক, অসুবিধা নাই, সে যদি কনভিন্স হয়, that would be, I think that would be a good thing to do. বাট এটার ইম্প্যাক্ট কিছুটা হবে, যত প্রলং করবে তত ওয়ার্ল্ড ইকোনমির প্রতি এটা ইম্প্যাক্ট হবে। ইভেন আপনার ইউরোপ 30% অফ দি এলএনজি যে ফুয়েল, আপনার কি বলে যুদ্ধ বিমান চালা যায়, সেই 30% অফ দি সেই ফুয়েল এটা কিন্তু ইয়ে থেকে আসে, মানে হাই অকটেন, হ্যাঁ, জেট ফুয়েল কিন্তু আসে ওখান থেকে। সুতরাং ইউরোপিয়ানরাও কিন্তু ইম্প্যাক্ট হবে। ওইদিকে রাশিয়ানের উপরে আপনার স্যাংশন দেওয়া আছে, বুঝতে পারছেন? সুতরাং ইউরোপিয়ানরা যে জাম দিয়ে পড়বে, তাদের নিজেদের দেশের স্বার্থ তারা দেখবে তো কিছুটা, তাই না? আর তারা ওখান থেকে এলএনজি কিনা তারা কেন আমেরিকা থেকে কিনলে তার খরচ তাদের আরো বাড়ে অনেক বেশি। সুতরাং প্রত্যেক দেশ তাদের নিজের ইকুয়েশন, তাদের নিজের ম্যাথ আছে, ম্যাথ চিন্তা ভাবনা করে এটার একটা ইনফ্লুয়েন্স ইভেনচুয়ালি আসবে, এবং যত দ্রুত এই জিনিসটা একটা সমাধান হয় তত দ্রুত সবার জন্য ভালো, ওয়ার্ল্ডের জন্য ভালো। এবং বৈশ্বিক বিমান যোগাযোগ ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে, এটিও বড় ধরনের অর্থনৈতিক একটা ধাক্কা। অর্থাৎ যুদ্ধ তো আসলে, যুদ্ধের কি কোনো পজিটিভ দিক আছে আমি ঠিক জানি না। মানে যুদ্ধ তো সবসময় নেতিবাচক কিছুই আনে, তারপর যুদ্ধ হয়, যুদ্ধ ভবিষ্যতে হবে, এটি হলো ক্ষমতার এক ধরনের রসায়ন কিংবা ক্ষমতার সমীকরণ, যে ক্ষমতার উত্থান পতনের জন্য যুদ্ধ খুবই দরকার হয়, সেই কারণে হয়তো যুদ্ধ হয়। আমরা আলোচনা করব, যুদ্ধ যতদিন চলবে যুদ্ধ নিয়ে আলোচনার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর ইকোনমি অলসো, জি, যুদ্ধের জন্য যুদ্ধ হয় না, ইকোনমির জন্য হয়। আপনার যে এটার জন্য দরকার আছে, আর্মস ইন্ডাস্ট্রি আছে, ওগুলো তো বিক্রি হইতে হবে তো। জি জি জি, সেটার জন্য যুদ্ধ দরকার। অর্থাৎ যুদ্ধ, অর্থনীতি, সামরিক পরাশক্তি, নানা সমীকরণে যুদ্ধ হবে, ভবিষ্যতে হবে, মানে এইটাই শেষ নয়। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, আমরা আলোচনা করব এই যুদ্ধ নিয়ে, নানা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার প্রতিদিনই আমরা চেষ্টা থাকবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।